সাথে অ্যাডভোকেট ফজলুর রহমান শেখ হাসিনার ফিরে আসার বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এটি আপনার কাছে কতটা বাস্তবসম্মত মনে হয়? এটি কি সত্যিকার অর্থে ফিরে আসতে চাওয়া, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? এবং সত্যিকার অর্থেই যদি ফিরে আসে তাহলে আইনি লড়াই করার সুযোগ তিনি কতটা আসলে পাবেন বলে মনে করেন? আমি একটা কথা বলি, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই। দেখেন, এইরকম একটা উদাহরণ কিন্তু পাকিস্তানে আছে। পারভেজ মুশারফ কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফরে কিন্তু যাবজ্জীবন দিছিল, কারাগারে নিয়ে গেছিল, তাকে আর ছাড়বেই না। তখন সৌদি আরব একটা কন্ডিশনে তাকে, কিন্তু সৌদি আরব যে সে আর জীবনে পলিটিক্স করবে না, তাকে আমার কাছে দিয়ে দাও, কারণ হি ওয়াজ ভেরি গুড ফ্রেন্ড অফ সৌদি আরবিয়া। সেই সৌদি আরবে সে অনেক বছর থাকলেন নওয়াজ শরীফ, কিন্তু আসলেন কিন্তু প্রধানমন্ত্রী হয়ে। এখন তার মেয়ে কিন্তু মরিয়ম নওয়াজ কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তার ছোট ভাই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু সবাই মনে করছিল যে নওয়াজ শরীফের দল শেষ হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিলাম। এইটা মনে করেন না যে আওয়ামী লীগ আইসা ক্ষমতা, এইটার জন্য আমি বলছি না। আমি বলছি কিছুই অসম্ভব না রাজনীতিতে, কারণ আমরা হলাম এমন কোনো শক্তি না যে শক্তি আমরা নিজেরা নিজেদের শক্তি প্রয়োগ করি, আমাদের উপরে অন্যরা শক্তি প্রয়োগ করে। 4টে দেশ আছে যারা আমাদেরকে নিয়ে খেলে, আমরা সেই খেলার একটা অবলম্বন তাদের কাছে। 1 নম্বর আমাদেরকে নিয়ে খেলতে পারে ইন্ডিয়া, 2 নম্বর আমেরিকা, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর চীন, বা 3 নম্বর চীনে এসে গেছে, 4 নম্বর রাশিয়া, সৌদি আরবিয়া। এটা হলো অন্য কারণে। কিন্তু বিশ্ব শক্তি হিসাবে বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে যাদের আগ্রহ তারা হলো এটা। আর তুরস্করা সমর্থন করে ওই যে রাজাকার শক্তিকে, যাতে এই দেশে ক্ষমতায় বসায় চিরদিন এই দেশে করা যায়, মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমি যে কারণে কথাটা বলছি, এই শক্তিগুলার সমন্বয়ের উপরে একটা নির্ভর করতে পারে শেখ হাসিনা আসবে কি আসবে না, 1। 2 নম্বর নির্ভর করতে পারে শেখ হাসিনা ভার্সেস এইখানকার রাজনৈতিক শক্তিগুলো। ওই যে আজকে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের মধ্যে যদি বিএনপি বিপদে পড়ে, যদি মনে করে আমাদের ক্ষমতা যাবে, চলে যাবে, বা আমরা বিপদে পড়ে গেছি, সেই বিপদে পড়লে তো মানুষ যে কোনো সাহায্য নিতে পারে, যে কোনো সহযোগিতা নিতে পারে। 2, 3, এই যে আন্দোলনটা হইতেছে, যেটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়া, কোটা চাই না মেধা চাই, সেইটা কিন্তু শেখ হাসিনাকে একদম পগার পার করে দিছে। এখন যেটা শুরু হয়েছে ফার্মের মুরগির আন্দোলন, চাই না, চলে যাও চলে যাও, মিলন তুমি চলে যাও। কিন্তু আমি দেখলাম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেশি স্লোগান হইতেছে। আর দেখেন আপনারা ভিতরে ইউনিভার্সিটির স্লোগানগুলো শুনেন, ইউনিভার্সিটির ছেলেরা তো আর পরীক্ষা দিতে গেছে না, কিন্তু তাদের আন্দোলনটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা, এটা যদি হয় এবং তারা যদি মনে হয় কিছু হচ্ছে, তাদের পেছনে কালো শক্তি আছে, এই কালো শক্তির নাম জামাত। দিস ইজ দ্য ব্ল্যাক ফোর্স ইন দিস কান্ট্রি। তারা 71-এর প্রতিশোধ নিতে চায়, বাংলাদেশটাকে রাখতে চায় না, এটাকে পূর্ব পাকিস্তান অথবা বাংলাস্তান, সম্মান করলে বাংলাস্তান রাখতে পারে, যার রাজধানী হবে রাওয়ালপিন্ডি, এটা বানাইতে চায় তারা। তারা যদি এই ফোর্সের সঙ্গে থাকে যে এইটাকে আমরা একটা রাজনৈতিক আন্দোলন নিয়ে যাব, তখন শেখ হাসিনারা কিন্তু খুব আদর্শিক রাজনীতি করে, বা শেখ হাসিনার সাথে যারা হাইব্রিড ছিল তারা খুব আদর্শিক রাজনীতি করে তা না, কিন্তু তারা মনে করতে পারে প্রেম এবং যুদ্ধে নীতির কোনো ব্যাপার নাই, জয়ের হলো মূল ব্যাপার। সেই জয় করতে হলে তারা তো ওদের ভিতরে ঢুকে যেতে পারে। আমি কথাগুলো খুব বোঝার চেষ্টা করি। তখন ওই যারা স্লোগান দেয় এই বাংলাদেশ সৎ মানুষের রাজনীতি, অমুক তমুক সৎ, তারাই গিয়া বরং কইতে পারে না, আসেন আসেন আপনারা আমাদের পিছনে দাঁড়ানো, ওদেরকে তারাই। দুইটাই হইতে পারে। যদি জিনিসটা এই জায়গাতে চলে, জামাত যদি মনে করে আমি ক্ষমতার কাছাকাছি আইসা গেছি, শুধু আওয়ামী লীগের হাইব্রিডরা একটু হেল্প করলে আমি আইসা যাব, বা আওয়ামী লীগরা যারা হেল্প করতেছে তারা একটু হাসি দিয়া কইলে আমি আইসা যাব, তারা এটা করবে। জামাত কিন্তু নীতিগত কোনো দল না, তারা ক্ষমতা আসতে চায়। আবার বিএনপির মধ্যে অবস্থাটা আমি মনে করি এরকম, যে আজকে বিএনপি পারে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তারেক রহমানের নেতৃত্বে রক্ষা করতে পারে, কিন্তু তারেক রহমানরা যেভাবে বা বিএনপি যেভাবে তাদেরকে ওই আসো ভাই তুমি আমি কোনো ভেদাভেদ নাই কয়ে যেভাবে চলতেছে, একটা পর্যায়ে কিন্তু দেখা যাবে
একটা পর্যায়ে কিন্তু দেখা যাবে রাজনীতি কিন্তু ইটস এ গেম, ইট ইজ নট এ স্পোর্টস, এটা টিমের খেলা, ভেরি ক্রুয়েল খেলা। আওরঙ্গজেব কিন্তু রাষ্ট্র ক্ষমতার জন্য বাপকে বন্দি করে রাখছে, ভাইকে হত্যা করছে, দেশ ছাড়া করছে, বোনকে কিন্তু বিতাড়িত করছে, রাষ্ট্র ক্ষমতা কিন্তু এটা। তখন বিএনপির অল্টারনেটিভ কি? বাংলাদেশ যদি বিএনপি টিকায় রাখতে চায়, জিয়াউর রহমানের পলিটিক্স যদি বিশ্বাস করে, যদি মনে করে যে আমাদের নেতা এই দলটা সৃষ্টি করে গেছে, যার মূল ছিল এই মুক্তিযোদ্ধা বীরুত্তম, যিনি স্বাধীনতার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছিলেন আই মেজর জিয়া ডু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রথমে নিজের নামে পরে বঙ্গবন্ধুর নামে, কিন্তু উনি কিন্তু মুক্তিযোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ নাম করছে। যদিও জেনারেল উসমানী ছিলেন প্রধান সেনাপতি, তার চেয়েও কিন্তু বেশি প্রিয় হয়ে গেছিলেন জিয়াউর রহমান এই ঘোষণার মাধ্যমে। বিএনপি যদি মনে করে জিয়াউর রহমানকে বাঁচায় রাখবে, তার মহান স্ত্রীকে বাঁচায় রাখবে, আপুস নেত্রী খালেদা জিয়াকে, কিন্তু তাদেরকে যেতে হবে এই পথে যে না, আর যাই হোক কাম হোয়াট মে, মুক্তিযুদ্ধ ছাড়বো না। যে কাজটা এইবার ইলেকশনে যখন বলছে যে আমরা 2/3 মেজরিটি পাবো জামাত, বাধ্য হইয়া ফজলুর রহমানদের মতো লোকেরা বক্তৃতা করছে, 1000 বছর ধরে বাঙালির মুক্তিযুদ্ধের বক্তৃতা আমি করছি, হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের রক্তাক্ত বাংলাদেশ, এই কথাটা কিন্তু শেষ পর্যন্ত বিএনপিকে 15 দিন পর্যন্ত ওয়াদরে বক্তৃতা করতে হয়েছে। আমরা মুক্তিযোদ্ধার দল, আমাদেরকে ভোট দেন, ওরা রাজাকার, এই জায়গাতে আবার জন্য একটু শান্ত, একটু বুঝলে জায়গা। কিন্তু একটা জিনিস কিন্তু আয়সা পড়বে এই দেশটা নিয়ে। আমি আপনাকে বললাম বাংলাদেশকে বাঁচাইতে হবে, আর বাংলাদেশকে বাঁচানোর জন্য যে জায়গাতে দাঁড়াইতে হবে, 71 সঠিক ছিল না বেঠিক ছিল, যে যেভাবেই ভাবুক, এটার আদর্শিক দিকটা যেভাবে, 71 মানে মুক্তিযুদ্ধ সঠিক ছিল না মুক্তিযুদ্ধ ভুল ছিল। জামাত বা এইসব শক্তি, জঙ্গিবাদী শক্তি, পাকিস্তান, তুরস্ক, এরা মনে করতেছে যে দ্যাট ওয়াজ রং, মুক্তিযুদ্ধ ভুল ছিল। আর পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষ, গণতন্ত্রের মানুষ, আর বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ মনে করে, এখনো মনে করে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি যখন সংসদের রাস্তা দিয়ে হাঁটি, শত শত ইয়াং ছেলে পেলে রাস্তায় এবং সংসদে আমাকে বলে আপনি যা বলতেছেন ঠিক বলতেছেন আগান। এরা কোন দল করে? আমি যে সব দলের মানুষ। মুক্তিযুদ্ধ তাদের কাছে সবচেয়ে প্রিয় শব্দ। কাজে আমি মনে করি এই দেশে ফাইনাল যুদ্ধটা হবে রাজনৈতিক যুদ্ধ, মুক্তিযুদ্ধ। ভাবছো আপনাকে কথাটা খুব সুস্পষ্ট, দেশ কিন্তু নাই। এটা যে বাংলাদেশ আমরা চিন্তা করি, এই বাংলাদেশ নাই। এটা টোটাল কালচার। আমি পার্লামেন্টেও বলছি, খালি শিক্ষা হইলেও হবে না, এটার সাথে কালচার লাগবে, সংস্কৃতি। সংস্কৃতি যদি না হয় তাহলে শিক্ষা উপবাসে থাকবে। শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতির সম্মিলন না হয় তাহলে শিক্ষা উপবাসে থাকবে। পার্লামেন্টে কথাটা আমি বলছি। এবং যে জাতি সংস্কৃতিতে উন্নত না, সেই জাতি সভ্য না। আমাদের সংস্কৃতি ধ্বংস করে গেছে আমাদের শাসকরা, এবং যাদেরকে আমরা মনে করতাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বাঙালির সন্তান, নোবেল পাইছে মুসলমানের সন্তান, বাঙালি মুসলমানের সন্তান, তারা এই দেশটাকে তাদের ডিজাইনের মতো করে এমনভাবে রাইখে হয়ে গেছে যে এটা বাংলাদেশ থাকবে কিনা। আর বাংলাদেশ থাকলে পরে আমি সবসময় কথাটা বলতেছি, বুঝবার চেষ্টা করেন, এই টোটাল ব্যাপারটাকে চেঞ্জ করতে হবে। যে জায়গাতে ঘুরায় জন্য যে কমিটি, বিশেষ কমিটি করা হয়েছে, এই বিশেষ কমিটির করার জন্য যে ঐকমত্য থাকা দরকার, সেই ঐকমত্য সরকারি দল ও বিরোধী দলের মধ্যে নেই। তাদের মধ্যে জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার বা সংবিধান সংশোধন, অথবা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট না জাতীয় সংসদ নির্বাচনের রায় কোনটি অগ্রাধিকার পাবে, পুরো বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানে তাদের মধ্যে কোনো ঐকমত্য নেই। সুতরাং এখানে সদস্য কজন এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। আর যদি ওখানে দেখেন, যেটি আমাকে একজন বিএনপির সংসদ সদস্যই বলেছিলেন, যে এই 12 জনের মধ্যে বিএনপির 7 জন, তারপরে 17 সদস্যের হলে বিএনপির 7 জন বা 8 জন, 17 সদস্যের হলে বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ হয় না এককভাবে, কিন্তু তাদের মিত্র দল থেকে অন্যদের নেওয়া হয়েছে। এমনকি ইসলামী আন্দোলন থেকেও ইসলামী আন্দোলন অথবা অন্য একটি দল থেকে। আর সুতরাং এই যে, এবং বিরোধী দল বলছে যে তারা এই সংবিধান সংশোধনের যে উদ্যোগ, এটা মানে না। তার মানে তারা চায় যে বর্তমান যে সংবিধান আছে, এই সংবিধান সংস্কার করতে হবে, সংবিধানের কাঠামো তারা বদলাতে চায়।
কিন্তু সরকারি দলের অবস্থান যে সরকার যাই করুন সংবিধান এটা জাতীয় সংসদের মাধ্যমে করতে হবে, এবং সেটি একটি, আপনি যদি সংস্কারও চান সেটা সংশোধনের মাধ্যমেই তো, যে বলা হলো যে এই সংশোধনী আর থাকবে না, সেটা কিভাবে হবে? যেমন ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, তখন বলা হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে না। এখন সেটা সংস্কার না এই সংশোধন, এটা তো অহেতুক বিতর্ক মনে করি। জি, প্রথমত হচ্ছে কিছু কিছু বিষয়ে ঐকমত্যে আসতে হবে সরকারি দল বিরোধী দলকে। বিএনপি চায় তারা যেসব বিষয়ে দ্বিমত পোষণ করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। কারণ তারা বলছে আমরা যেটা সই করেছি সেটাই করব, এবং ওই জুলাই সনদের মধ্যে এটাও আছে। আর রাজনৈতিক দলগুলো তার কর্মসূচি জনগণের কাছে নিয়ে যাবে, নির্বাচনে যদি তার পক্ষে রায় পায় সেটা পালন করতে পারবে। এখন সমস্যা হয়েছে এখানে জাতীয় ঐকমত্য কমিশনের অথবা অন্তর্বর্তী সরকারের, যেটি ফজলুল ভাই আরও ভালো বলতে পারবেন, এরা একটা গোজামিল দেওয়ার চেষ্টা করেছে। তারা বিএনপিকেও সন্তুষ্ট করতে চেয়েছে, জামাতকেও সন্তুষ্ট করতে চেয়েছেন, অন্য দলকেও সন্তুষ্ট করতে চেয়েছেন, যার ফলে এটা শুভঙ্করে ফাঁকি হয়েছে। এই সংস্কারটা হয়েছে শুভঙ্করে ফাঁকি। এখন যে প্রশ্নটি বলেছেন, এখন দুটি পথ আছে। এক হচ্ছে বিরোধী দলকে আলোচনার মাধ্যমে তাদের বুঝিয়ে এই কমিটিতে নিয়ে আসা, এই 5 জন সদস্যকে নিয়ে তারপর আলোচনা করা, কমিটির কার্যক্রম এগোনো। আরেকটা আছে তারা যদি সদস্য না দেয়, এই 12 জন নিয়ে এই কার্যক্রম চালানো, তাতে কিন্তু বৈরিতাটা আরো বাড়বে। একদম। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, যে 12 জনের সদস্য আসলে আমরা বিএনপিতে দেখেছি, আমরা সেখানে আপনাদের মতো কাউকে দেখার প্রত্যাশাটা আসলে রেখেছিলাম। এরকম একটি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনের লক্ষ্যে যে কমিটি, সেই কমিটিতে কেন আমরা আপনাদের মতো কাউকে পেলাম না? আমি আরে কি বলেন, আমি তো সংবিধান কোনদিন পড়েই দেখিনি, খালি চৌথ আসমানে উঠছেন, পার্লামেন্ট মেম্বার হয়েছেন, যারা গুলিকায় মরছে তাদের মা বাবার চোখের পানি তো শেষ হয়েছে না। আপনারাও তো কম পাইছেন না, যারা মিটিকুলাস ডিজাইনের সাথে, তারা গিয়ে আবার বক্তৃতা করছে সেই ডিজাইনটা করতে। কিন্তু একটা কথা আপনাকে বলি, একই গেম, একই ধরনের কৌশল কিন্তু বারবার চলবে না। একই ধরনের স্লোগান কিন্তু বারবার ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না। ওই যে তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এইটাকে আবার অকরিয়া এটা কি বলে একদম নকল করিয়া আবার তুমি কে আমি কে ফার্মের মুরগি হইতে পারে। আমার সন্তানরা কি করবে আমি জানি না, কারণ আমার সন্তানদেরকে তো আমি বড় ভালোবাসি। আমার ছেলেরা যখন বেশি করে এরাই বেশি বুঝে, আমি চুপ করে থাকি। এখনো ওর মা চুপ করে থাকে, হ্যাঁ তোমরা কিছু বুঝো না, আচ্ছা বুঝি না বাবা তোমরা, কারণ উই লাভ মাই চিলড্রেন, উই লাভ মাই সান, আই লাভ মাই সান। আমাকে যে কথা ও বাইচে থাকুক, আমি এখনো মনে করি ছেলেমেয়েরা যা করতেছে তাদের সেন্টিমেন্টটাকে আমি সম্মান জানাই, বলতেছি বাবারা আরেকটু চিন্তা করো, সেই পথে যাইবা কিনা যে পথে তোমরা মরবা, আর আমার পায়ের তলে কোটি কোটি টাকা হবে, আমার চড়বার জন্য হেলিকপ্টার হবে, বিমান হবে, আর তোমার মা কানবে, ওই পথে বাবারা যাইবা কিনা চিন্তা করছি। 72-এর সংবিধান হয়েছে, এই যে 153টা আর্টিকেল হয়েছে 1 to লাস্ট 1, আমরা কি বুঝি না। তবে আমার কথা হলো, আমি খুব চিন্তা করলাম মনে মনে যে এই যে কমিটিটার নাম দেওয়া হলো, 12 জনের নামে দেওয়া হলো, আমার দল, আমি একমত তাদের সাথে, একদম একমত, দ্বিমত নাই। কিন্তু আমার কাছে মনে হয় যেখানে যাদের নাম আছে, কেউ মুক্তিযোদ্ধা না, কেউ 72-এর সময় কলেজের ছাত্র ছিল না, কেউ অনেকের জন্ম হয় নাই, কেউ যুদ্ধ করে নাই, 72-এর সংবিধানটা কিভাবে আছে কেউ জানে না, বুঝে না। এটার কাছে আমার কাছে মনে হয়েছে যে এটাও ভালোই হয়েছে। কেন? আমাদের না থাকাটাই ভালো, আমি বরং কবরে গেলে এটাও আরো ভালো। কারণ 72-এর সংবিধান এটা রাজাকারদের, আলবদরদের, স্বাধীনতা বিরোধীদের, যারা 72-এর সংবিধানটা পারলে পায়ে পুড়িয়া মিশে সব কিছু করছে, তারা তো এই সংবিধানের চায় না, সংশোধন চায় না, তারা এই 72-এর সংবিধান বাতিল চায়। এবং এইখানেই তো খেলাটা হবে আগামী দিনে, এরা তো বাতিল চায়। আমি নিশ্চিতভাবে বলবো, ইয়েস, জনাব তারেক রহমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উনার শুধু শুভবুদ্ধির জন্য, এবং উনার একটা আমি বলবো গভীর
চিন্তার বহিঃপ্রকাশের জন্য শুধু আজকের 72-এর সংবিধানটা ঠিকই আছে এবং উনি একটা রিস্ক নিতেছে। যদিও সমস্ত ব্যাপারেই রাজাকার আলবদর এর চিন্তা চেতনার সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্ট বিএনপি সরকার করতেছে, শুধু করতেছে না, তাদেরকে অনেক বেশি দিচ্ছে। এটা কি মানে দিতে হচ্ছে, বিষয়টা এরকম? দিতে হচ্ছে কিনা জানি না, বেশি দিচ্ছে। আমি কেন দেখতেছি। কম্প্রোমাইজ করতে হচ্ছে? হ্যাঁ, কেন কম্প্রোমাইজ করতে হচ্ছে? কম্প্রোমাইজ কেন করতেছে সেটা আমি পরে বলবো, বা নাও বলতে পারি আমি, কিন্তু করতেছে আমি দেখতেছি কম্প্রোমাইজ। এটা আমি বলছি পার্লামেন্টে যে এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ চলতেছে। এনে ম্যারাডোনা এবং মেসি এবং রোনালদো যদি এসে ফ্রেন্ডলি ম্যাচ খেলে, একদিন মানুষ দেখবার জন্য যাইব, দ্বিতীয় দিন যাইব না ফ্রেন্ডলি ম্যাচ হইলে। এই যে ফ্রেন্ডলি ম্যাচ এইটা খেলতেছি, কিন্তু আমি মনে করতেছি ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে। আর যার সাথে আমি ফ্রেন্ডলি ম্যাচটা খেলতেছি, হি ইজ ওয়েটিং ফর টাইম অ্যান্ড হি উইল আনসার ইন টাইম। কিভাবে দিবে? যারা 12ই ফেব্রুয়ারি ইলেকশনের আগে দাবি করছিল আমরা 200 উপরে সিট পাবো, আমরা হব 2/3 মেজরিটি, বাপ দাদার নাম নাই, সান মরলের বিয়াই, হ্যাঁ হ্যাঁ, এই দেশের রাজাকাররা হবো 2/3 মেজরিটি, এরা দাবি করলো। আমি বললাম ওরা যদি পাস করে তাইলে আমি 20 খাবো। আপনি বলেছিলেন, আমার সাথে বলেছেন। কি কথাটা সারা পৃথিবীর মানুষ জানে। এবং আমি বললাম, আমি এই কথাটা পার্লামেন্টে বলছি পরে, যে যতদিন এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশের রক্ত গোলাপ রক্ত জবা ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, রাজাকাররা কোনোদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পাবে না। এই কথাটা আমি নিশ্চিতভাবে বলছি, দূরদৃষ্টি দিয়ে বলছি। আমার মৃত্যুর পরে আমি বলছি, আমি মরে গেলেও আমি যদি আল্লাহ আমাকে দেখায়, কবর থেকে দেখতে পারবো রাজাকাররা এই দেশের ক্ষমতায় যাবেন। এটার নাম বাংলাদেশ যদি থাকে। এবং তারেক রহমানের আমি এই কথাটা মাথায় তুলে রাখবো, যে অন্তত যে নির্বাচনে যে ষড়যন্ত্র করে, যে কথাটা জনাব সালাউদ্দিন সাহেব বলছে, চক্রান্তের মাধ্যমে নির্বাচনের এই যে গণভোটের যে পয়েন্টগুলো আনছে, এগুলো আমরা মানি না, এটা চক্রান্ত। আমরা মানি কোনটা? যেটাতে দস্তখত করছি, জুলাই সনদ। ওই সংস্কার, সংবিধান সংস্কার বা ওই জুলাই সংস্কার, এটা আমরা মানি না। এটা হলো রাজাকারদের চক্রান্ত এবং ইউনূস সাহেবের ষড়যন্ত্রের মাধ্যমে এটা গণভোটে আসছে। আমরা এটা মানি না বইলা এখন তাদের কথা হইলো না ওইটা আসতে হবে। তাই না, দেখেন, দেখি আইনা দেখুক রাজাকাররা এটা আনতে পারেন কিনা। আর আমাদেরকে বলেন, আমরা তো হইলাম গতায়ু, বেঁচে যে আছি এটাই তো বেশি। আমাদেরকে কেন ওই সংবিধান প্রণয়ন কমিটি বা সংবিধান সংশোধন কমিটি, আমরা কি বুঝি? আমরা অত বুঝি না। যারা বুঝে তারা গেছে এবং তাদেরকে আমার কংগ্রেচুলেশন রয়ে গেল। থ্যাংক ইউ স্যার। তবে একটা কথা বলে দেই, বাংলাদেশের সংবিধানের যদি বেসিক কোনো পরিবর্তন যেই আনুক, যে পরিবর্তনটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘাতিকভাবে গরমিল হবে, সেই দিন বোধহয় আমি কিছুটা বুঝতে পারবো। স্যার হাসান, বিভিন্ন ইস্যু আছে আমাদের হাতে, বিশেষ করে এই সময়ে দেশের দুর্গতির কথা তো আমরা বলছিলাম। 8 জেলায় 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে আছে, সেই প্রসঙ্গে নিয়ে কথা বললাম। সংবিধান সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেখানে যে পরিস্থিতি তৈরি হলো সেটা নিয়ে কিছুটা আলোচনা করলাম। শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। আমরা নানা ধরনের সেখানে পরিস্থিতি দেখতে পাচ্ছি দেশের মধ্যে। কেন এই ধরনের ঘোষণা এলো ডিসেম্বরের মধ্যে তিনি ফিরে আসতে চান, এবং সেটিকে নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের আমরা কথাবার্তা শুনছি। তথ্যমন্ত্রী একটা কথা বলছেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা বক্তব্য দিচ্ছেন। দেশে ফেরার জন্য আসলে যে পরিস্থিতির আসলে দরকার, যে পরিস্থিতি তৈরি করা, সেই সক্ষমতা বা পরিস্থিতিকে আওয়ামী লীগ তৈরি করতে পেরেছে বা 6 মাসের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে করতে পারবে, যদি একটু ছোট করে জানি। প্রথমত হচ্ছে তিনি তো এই বাংলাদেশের আদালতে দণ্ডিত, জি, এবং বাংলাদেশ সরকার তাকে ফিরে আনার জন্য ভারতকে বলেছে, ফেরত দেওয়ার জন্য বলেছে। ভারত কি জবাব দিয়েছে জানি না, জবাব সম্ভবত দেয়নি। তাহলে তিনি যখন নিজে ঘোষণা দিয়েছেন যে ফেরত আসবেন, তাহলে তো এই রাজনৈতিক যে বিতর্ক, বাহাস, এত এই সন্দেহ, অবিশ্বাস, যেমন শেখ হাসিনার এই ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী, জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা, দলের সেক্রেটারি জেনারেল, তিনি বললেন এই ঘোষণার পিছনে সরকারের কোনো অংশ, বিএনপির, সরকার বলেনি, বিএনপির কারো ইন্ধন থাকতে পারে বা ষড়যন্ত্র থাকতে পারে সেই পরিস্থিতি। এবং তারা বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তারা নির্বাচনে বিজয়ী হয়েছে, সুতরাং এই ঘোষণার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। এখন কি ষড়যন্ত্র জানি না, এটা ফজলু ভাই হয়তো জানেন না, কারণ তিনি বলেছেন যে এই ষড়যন্ত্রের সাথে তো, মানে ষড়যন্ত্র না, মানে এই যে রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে, সংসদ পরিচালিত হচ্ছে, তার আরেকটি বিষয় হলো যে তার অনেক বিষয়ের সাথে যারা মুক্তিযোদ্ধা, যারা
বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখতে চায়, যারা সত্যিকার গণতন্ত্রের অনুসারী, তারা অনেক বিষয়ে দ্বিমত পোষণ করেছে। এখন বিশেষত ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে যাবে? জি, গণতন্ত্রের পথে যাবে, ন্যায়ের পথে যাবে, সুশাসনের পথে যাবে, মানবিক মর্যাদা রক্ষিত হবে প্রত্যেকের, সেই পথে যাবে, না অন্য কিছু? একটা হচ্ছে যে শেখ হাসিনার ঘোষণা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে, সক্রিয় রাজনৈতিক দলগুলো বা সংসদে যারা আছে, তাদের মধ্যে এক ধরনের চাপানোতর লক্ষ্য করছি। মানে তাহলে অমুকের সুবিধা পেয়ে যায় কিনা, বা আমি একটু বেকায়দায় পড়ি কিনা, মানে একটা আতঙ্ক কি কাজ করছে? আতঙ্ক না, এক ধরনের অবিশ্বাস তৈরি করতে পেরেছে, অবিশ্বাস, অস্থিরতা, অস্থিরতা তৈরি করতে পেরেছে। দ্বিতীয় হচ্ছে যে শেখ হাসিনারকে তো ফেরত সরকারেরই যাওয়ার কথা। আবার দেখলাম যে চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনি একবার বললেন যে তিনি তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তিনি আসলে গ্রেপ্তার হবেন। এখন আসবেন কিভাবে? তিনি তো আরেকটি দেশে, আবার তিনি গেলেন কিভাবে, এই প্রশ্নটাও আসে। আর সরকারি দল যাওয়াটা কিভাবে হয়েছে সেটি পরিষ্কার হলেই আশাটা কিভাবে হবে সেটা থেকে কোনো বার্তা পাওয়া যায়। আমি তো মনে করি যে যেভাবে গিয়েছে সেভাবেই আসা হচ্ছে উচিত। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে তার আশাটাকে প্রাসঙ্গিক করছে কারা? তিনি জুলাই অভ্যুত্থানের পর, অর্থাৎ 2024-এর 5 আগস্টের পর কিন্তু কেউ তিনি যে ফিরে আসবেন এরকম ঘোষণা দিতে পারবেন কেউ ভাবেননি। তো সুতরাং ফজলুল ভাই যেরকম বলছে যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছি, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষা তো পূরণ হয়নি, বরং বাংলাদেশে ডানপন্থার উত্থান হয়েছে। ডানপন্থার উত্থান হলে মানুষের স্বাভাবিকভাবে এই আন্দোলনে যারা সক্রিয় অংশ নিয়েছে তাদের অনেকেই কিন্তু এখন হতাশা ব্যক্ত করেছেন যে আমরা যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি সেই লক্ষ্য পূরণ হয়নি। এখন পূরণ না হওয়ার দায় অবশ্যই অন্তর্বর্তী সরকারের, 1.5 বছরের দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আর এই সরকার তো আসলো মাত্র 5 মাস। তা আমরা দেখতে চাই যে এই প্রত্যয় এবং প্রত্যাশা পূরণের জন্য সরকার কি করে। বীর মুক্তি